আপনি ভাত না খেয়ে ভালো করেননি। আমি আর কোনোদিনও আপনাকে খাওয়ার জন্য অনুরোধ করব না। যারা মানুষের অনুরোধ আবদার পায়ে ঠেলে দেয়, আমি তাদের কাছে দ্বিতীয়বার যাই না অনুরোধ আবদার নিয়ে। কথাটা মনে রাখবেন। কথাটা বলে সে হঠাৎ বিছানা থেকে নেমে গেল। তাজদার তার দিকে তাকিয়ে রইল। সায়না চুপচাপ চেয়ার টেনে ভাত খেতে বসলো, মাথায় ঘোমটা টেনে নিল। তাজদার বালিশে মাথা রেখে ঠোঁটের কাছে হাত রেখে আর চোখে তাকিয়ে রইল তার দিকে। সায়না খাওয়া শেষ করে সোজা গিয়ে শুয়ে পড়ল। আর চোখে তাকাতেই তাজদারও তাকালো। এবার সায়না সরাসরি চোখে চোখ রাখলো। তাজদার তা দেখে গলা ঝাড়ল, চোখ সরিয়ে নিল। সায়না কাঁথা টেনে নিতে নিতে ঠান্ডা স্বরে বলল, খাবারের সাথে ফালতু রাগ দেখাই না আমি। বেকুবরা শুধু এসব রাগ দেখিয়ে নিজেকেই কষ্ট দেয়। আই লাভ মাইসেলফ। তাজদার কোনো কথা বলল না। সায়না পাশ ফিরে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে দেখল বাসনটা খালি, শুধু মুরগির হাড়গোড় পড়ে আছে, সাথে একটা চামচ। সে নিজে মাত্র কয়েক লোকমা খেয়েছিল, বাকিটা বাসনগুলো রান্নাঘরে নিতে নিতে সায়নার ঠোঁটের কোণায় যে হাসির রেখাটা ফুটলো কিছুক্ষণের জন্য, সেটা তাজদার দেখে ফেললো। ঘর থেকে বেরোনোর সময় কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, সকাল সকাল জিনে ধরছে নাকি? হাঁটছো কেন? সায়না গম্ভীর ভঙ্গিতে বলল, বিড়ালের বেশি জিন ঘরে ঢুকতেই পারে। ছোটবেলায় দাদির মুখে শুনেছি এটা। তাজদার অবাক হয়ে বলল। বিড়াল? সায়না গম্ভীর গলায় বলল, জি, বাসনে অর্ধেক ভাত ছিল, সেগুলোও খেয়ে গেছে। বিষয়টা বড় মুখে জানাতে হবে। নতুন বউয়ের ঘরে জিনভূত থাকাটা ভীষণ অস্বাভাবিক। আপনি কি কাল রাতে কোনো অস্বাভাবিক কিছু টের পেয়েছিলেন? সে একেবারে সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলছিল। তাজদার এড়িয়ে গিয়ে কাবার থেকে কাপড় চোপড় বের করতে লাগলো, কোথাও যাওয়ার প্রস্তুতি। হঠাৎ থেমে সায়নাকে জিজ্ঞাসা করলো, ব্লু রঙের ওয়েস্টার্ন কোটটা কোথায়? সায়না ঠোঁটের কোণে তীর্যক হাসি টেনে উত্তর দিল। হয়তো বিড়ালটাই চুরি করে নিয়ে গেছে রাতে। তাজদার মাথা দুলিয়ে বলল, হতে পারে। সকাল থেকে আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। কি ভুলভাল খেয়েছি কে জানে। লক্ষণ ভালো না। এতক্ষণ সায়নার বেশ মজা লাগছিল, কিন্তু এবার সে সত্যিই রেগে গেল। তাজদারের সাথে আর কোনো কথা না বলে সে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তার এঁটো খেয়ে গ্যাস্ট্রিক বাড়ির উঠোনে গাড়ি দাঁড়িয়ে আছে। নতুন বউ নিয়ে রসনারা যাবেন মামার বাড়ি। গাড়ির সামনে দাঁড়িয়ে তাজদার আনিসের সাথে কথা বলছে। অনেক আগে থেকে কথা ছিল নতুন বউকে নিয়ে বেড়াতে যাবে তাজদার, কিন্তু নানান কারণে যাওয়া হয়নি। এবার রসনারা জোর করলেন সময় ফুরিয়ে আসছে বলে। ছেলে বউকে নিয়ে সব জায়গায় ঘুরে আসা দরকার। তাজদার চাইছিল না, কিন্তু সায়না এমনভাবে রাজি করালো তাতে মনে হয়েছে ব্যাপারটা আসলে তার ইচ্ছে, রসনারার নয়। তাজদার তাই সম্মতি দিল। আজকাল সে বউয়ের মন পাওয়ার চেষ্টা করছে খুব। উদ্দেশ্য একটাই, সায়নাকে সাথে নিয়ে লন্ডন যাওয়া। দরকার হলে সে 6 মাস যাত্রা পিছিয়ে দেবে, কিন্তু একা যাবে না। তবে সেটা আদৌ হবে কিনা সে নিজেই নিশ্চিত নয়। রসনারা সায়নাকে বলেছে যেহেতু গাড়ি করে যাচ্ছে তাই শাড়ি আর হিজাব পরো, বোরখা পরতে হবে না। সোজা আমাদের বাড়ির গেটের সামনে গিয়ে থামবে গাড়ি। সায়না তার কথা মতো গোল্ডেন রঙের একটা শাড়ি পরেছে, সাথে খয়েরি ব্লাউজ। ব্লাউজে সিকোয়েন্স আর স্টোনের কাজ আছে, সাথে মানানসই হিজাব আর ব্যাগ। দামি শাড়িটা তার গায়ে অসাধারণ মানিয়েছে। রসনারা তিতলিকে নিয়ে গাড়িতে উঠে বসেছেন। সায়না তাদের পিছু পিছু বেরিয়ে এলো। আনিসকে দেখে একটু থামলো। আনিস রসনারের সাথে কথা শেষ করে সায়নাকে লক্ষ্য করলো। সায়না বলল, আজ অফিস? আনিস বলল, আজ ছুটি নিয়েছে। আচ্ছা আসি। আমাকে বলো, আমি গেলাম। সাবধানে যাস। আচ্ছা। ভাইয়ের সাথে কথা বলে সায়না গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই তাজদার এগিয়ে এলো। গাড়ির কাছে এসে নিচু স্বরে বলল, মেকআপ হয়েছে শাইনা মমতাজ? সায়নার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। সে মোটেও একগাদা মেকআপ করেনি, তবুও সে জানে তাকে সুন্দর লাগছে, খারাপ লাগছে না। এই লোকটা ইচ্ছে করে এমন বলছে যাতে সে রেগে যায়। তার চোখ মুখ গরম হয়ে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল। ঠিক তখনই তৌসিফ দৌড়ে এসে রসনারাকে বলল, বড় আম্মু, আমিও যাচ্ছি। রসনারা বলল, তুই ড্রাইভিং ভালো করে শিখেছিস তো নাকি? তৌসিফ বলল। শিখেছি। তিতলি আদেশ দিল। ড্রাইভার সাহেব, এসিটা অন করে দিন। তৌসিফ জানালা দিয়ে হাত ঢুকিয়ে তার মাথা চাপড়ে দিল। তিতলি চেঁচিয়ে উঠল। আমার চুল! বাদর কোথাকার! তৌসিফ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তার পাশের সিটে তাজদার। তাসনুভা এসে রসনার পাশে বসবে জানালো, তাই তিতলি নেমে গিয়ে সায়নার পাশে বসলো। বলল, শোনো, তোমাকে বকশিস টকশিস দিলে সোজা নিয়ে ফেলবে, নানা করবে না, ঠিক আছে? সায়না বলল। পাগল? গাড়ি ছেড়ে দিল। তিতলি বলল, আমার বড় মামা, বড় মামি, ছোট মামা, ছোট মামি। তাসনুভা ধমকে উঠে বলল, তিতলি চুপ, বেশি কথা বলো তুমি, কান উড়ে যাচ্ছে, এত কথা কিসের? বলে সে কানে ইয়ারপিস গুঁজে দিল। তিতলি মুখ মোচড় দিয়ে বলল, সব জায়গায় একে মাতব্বরি দেখাতে হবে। রসনারার গ্রামের বাড়ি সাতকানিয়া। পটিয়া থেকে আসতে বেশ সময় লেগে গিয়েছে। দীর্ঘ জার্নির পর সায়না একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়িতে পৌঁছাতে নতুন বউকে সবাই ঘরে তুললো, মিষ্টি মুখ করালো। খবর পেয়ে আশেপাশে অনেক প্রতিবেশীরাও ছুটে এলো বউকে দেখতে। পাশের বিল্ডিং এর একজন বলল, আরে
রওশন আপার শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখনও তো মনে হয় মেয়েটাকে দেখেছিলাম। রওশনারা হাসি মুখে বললেন, হ্যাঁ ঠিক ধরেছ, ও তো আমার আশেপাশেই থাকতো, আমরা একই বাড়িরই মানুষ। তখনই অন্য এক প্রতিবেশী হেসে বলল, আপা পাশের বাড়ি থেকে ছেলের জন্য বউ নিয়ে এসেছে, কাছে কাছে রাখার জন্য। বড় বউটা যেহেতু বেশিরভাগ সময় ঢাকায় থাকে। রওশনারা হাসলেন। আবার আরেকজন বলল, বউ শাশুড়ি একদম মিলে গেছে, মনে হয় মা মেয়ে। রওশনারা স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমার কাছে যখন নিয়ে এসেছি তখন আমার মতো হয়ে যেতে হবে। শায়না কথাটা শুনে একবার শাশুড়ির দিকে তাকালো। রওশনারা হাত বাড়িয়ে তার মাথার পেছনে আলতো করে বুলিয়ে দিলেন, তারপর বললেন, ভেতরে যাও তিতলি, তুমি ওকে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নি। খাওয়া দাওয়ার আয়োজন আগে থেকে করে রাখা। তৌসিফ জুসের গ্লাস নিয়ে বসে পড়েছে। তিতলি তার পাশে সোফায় পা তুলে বসে ফোন টিপছে। তৌসিফ খেয়াল করেনি সেটা, খেয়াল করলে কান বরাবর একটা দিয়ে বসবে। শায়না এখনো কিছু খাওয়া দাওয়া করেনি, হিজাব খুলে মুখ ধুয়ে ফেলেছে। সে সানস্ক্রিন দিয়ে একটু লুজ পাউডার দিয়ে সিম্পল একটা সাজ দিয়ে আঁচলটা মাথায় টেনে নিয়েছে। তিতলি তৌসিফের ফোনে গেম খেলতে খেলতে তখনই তার ঘরে ঢুকলো। বলল, নাস্তা খেতে আসো, সবাই বসে আছে, বিশেষ করে শায়না তার মুখের দিকে তাকালো। তিতলি হেসে বলল, তোমার পেয়ারি লাল। শায়না তার পিঠে চড় বসিয়ে বলল, পাজি। তৌসিফ চেঁচাচ্ছে। তিতলিনি আমার ফোন। তিতলি দাঁতে দাঁত চেপে ইচ্ছে মতো গেম খেলতে লাগলো, যেন ফোনটা তৌসিফের হাতে যাওয়ার আগে সে তার কার্য উদ্ধার করছে। শায়না বলল, তোমার ফোন কোথায়? আমার ফোনটা ফালতু, কখন থেকে বলছি একটা আইফোন দাও, কেউ দেয় না। ওদের মেয়েকে ঠিকই দিয়েছে, আমি তো আর ওদের মেয়ে কেউ নই। শায়না হাসলো, বলল, পাগল, তুমি তোমার ভাইয়াকে বলো। মেজো ভাইয়াকে? হুম। মায়ের একটাও মাটিতে পড়বে না, ও একটা বাদর। শায়না বলল, বাদর বলেছো? আমি বলে দেব। তিতলি তার হাত ধরে ফেলে বলল, ও ভাই না। শায়না হাসতে লাগলো তার কথা শুনে। নাস্তা খাওয়ার জন্য ডাইনিং এর উদ্দেশ্যে যাচ্ছিল তারা, তখনই তাজদার হেঁটে আসতে লাগলো। শায়না আর তিতলিকে সে দেখেনি। শায়না গলা ছাড়লো, সাথে সাথে তাজদার তার দিকে তাকালো। তিতলি সরু চোখে দুজনের কাণ্ড কারখানা দেখে ফুরুত এক দৌড় দিয়ে তৌসিফের কাছে চলে গেল। ফোনটা তার কোলে রেখে তৌসিফের মাথার পিছনে সোফায় দু হাতের ভর রেখে বলল, ভাইয়ে, শাইনা আর মেজো ভাইয়া কিভাবে কথা বলে জানো? তৌসিফের ভ্রু কুচকে গেল। কিভাবে? তিতলি তার পাশে গিয়ে বসলো, বলল, আমার দিকে। তৌসিফ তার দিকে তাকালো। তিতলি মুখের কাছে হাত এনে বলল, তৌসিফের কপাল আরো কুচকে গেল। তিতলি চোখ উল্টে তাকিয়ে বলল, তারপর এভাবে তাকায়, এভাবে। আমিও বিয়ের পর তোমাদের দুলা ভাইয়ের সাথে এভাবে কথা বলবো, এভাবে তাকাবো। তৌসিফ বলল, ভাই রে ভাই, এরা কারা? তিতলি তৌসিফের পিঠ চাপড়ে দিতে দিতে বলল, ভাই রে, আমি রে, তোর বউয়ের ননদ রে, যা তাড়াতাড়ি বিয়ে কর। তৌসিফ, বড় বোনের কথা শোন। তৌসিফ চেঁচিয়ে বলল, বড় আম্মু কত বড় সাহস, দেখছো আমার নাম ধরছে? ভাই আমার হাত চললে তুই সোজা লাশ। তিতলি সিরিয়াস ভঙ্গিতে বলল, তৌসিফ, এত রাগ করিস না বাবা, এত রাগ শরীরের জন্য ভালো নয়। বলেই তৌসিফের পিঠ চাপড়ে দিয়ে চলে গেল সে। নাস্তা খাওয়া দাওয়া হচ্ছিল একসাথে। শায়না বর আর শাশুড়ির মাঝখানে বসে অল্প অল্প করে খাচ্ছিল। ঠিক তখনই পাশের বাসা থেকে আসা এক মামি বলল, তাজ, তোমার মতে দেখতে বউটা কোথায় পেলে? তোমার চেহারার সাথে কত মিল। তাজদার শায়নার দিকে তাকালো, শায়নাও তার দিকে তাকালো। তাজদার ডান ভ্রুটা তুলে বিড়বিড় করে বলল, আমি বেশি সুন্দর। শায়না ঠোঁট না নড়ে মতে বলল, সবাই জানে কে বেশি সুন্দর। তাজদার বলল, আমার চয়েস সুন্দর মমতাজ, অস্বীকার করতে পারবে না। সবাই বলা বলি করলো। বিয়ের পর এমন এক চেহারা হয়ে যায় অনেকের, অনেকেই তো বলেও ফেলে ভাই বোন নাকি। তাজদার প্রতিবেশী মামিদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। ওরা সবাই বলছে, তুমি তখন এখানে এলে আর যেতে চাইতে না। সবাই কি ভয়টাই না পেত? আগে তাজদের সাথে এখন তাজের মিলিনি। ছোট মামি বলল, আমি তখন নতুন বউ এই বাড়িতে, বড় আবার মেজো ছেলে এসেছে বললেই আমার ভয় হতো। মা তো সারাক্ষণ ওর পেছনে লেগে থাকতো। রসনারা চুপ করে শুনছেন। ওরা যা বলছে তা সত্য। তার তখন মামার বাড়ি ছাড়া আর কোথাও বেড়াতে যেত না। এখানে এলে অবশ্য তার মামা মামিরা সবাই আতঙ্কে থাকতো, কখন কোথায় কি হয়ে যায়। কিন্তু মা থাকায় রসনারা একটু স্বস্তিতে থাকতো তখন। তাজদার কথাগুলো শুনছে মনোযোগ দিয়ে, এগুলো মিথ্যে হওয়ার সুযোগ নেই। নানু এসে চেয়ারে বসেছেন অনেক কষ্টে। নাতি আর নাতবউকে মন দিয়ে দেখছেন। নাতিকে বললেন, তোমার বউ দেখে আমার মন ভরে গেছে নানু ভাই, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে।
তাজদার মাথা দুলিয়ে বলল। মনে হচ্ছে আমারও। সবাই হো হো করে হেসে উঠল। বড় মামি বলল, তাজের বড় মামি, আহা তুমি কিন্তু মেয়েটাকে লজ্জা দিচ্ছ তাজ। সায়না আলতো করে হাসলো শুধু। তিতলি ফিসফিসিয়ে বলল, ওই দেখো লজ্জা পাচ্ছে। সায়না তাকে চোখ রাঙালো। তাসনুবা খেতে খেতে মাঝে মধ্যে সায়না আর তার ভাইকে দেখছে আর মুখ মোচড়াচ্ছে। তিতলি তা দেখে তৌসিফকে বলল, ওই শয়তানি দেখো মুখটাকে কেমন করে রেখেছে। জীবনেও তো একটা প্রেম টেম করতে পারলো না, বিয়েও করছে না। বেয়াদব মেয়েটাকে নিয়ে জ্বালায় আছি। শুধুমাত্র ওর কারণে আমার বিয়েটা আটকে থাকবে, তোমার বিয়েও। তৌসিফ বলল, যথার্থ বলেছিস, এত সত্যি কথা বলতে নাই। দূরে যা বোন, ঘাড়ের ওপর চেপে বসিস না সব সময়। তিতলি তার পেছন থেকে সরে গেল। তাজদার নানু আর মামাদের সাথে গভীর মনোযোগ দিয়ে কথা বলছে। আলাপটা একেবারেই পারিবারিক, তাই কাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটা সায়নার পক্ষে বোঝা সম্ভব হয়নি। টিস্যু ঠোঁটের ফাঁকে ধরে হালকা চাপ দিয়ে সে ঠোঁটের ভেজা মুছতে মুছতে তাজদারের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো বুঝছে না যদিও, তবুও শুনতে তার ভালো লাগছিল। এদিকে তৌসিফ আর তিতলি চতুরতার সাথে পুরো দৃশ্যটাই গোপনে ভিডিও করে রাখলো। বিকেল নামছে ধীরে ধীরে। দিঘি মানে সেই বিশাল পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সবাই। চারিদিকে সাদা মাটি, সরু বাঁধানো পথ, বাতাসে ভেসে আসছে শীতল ছোঁয়া। পানির উপর রোদ ঢলে পড়ছে তিত্তিরি আলো হয়ে। চারিপাশে বিশাল বিশাল গাছ, কেটে রাখা মোটা গুড়িগুলো শুয়ে আছে মাটির উপরে। গাছের পাতার ফাঁক গলে হাওয়া সাই সাই শব্দ তুলে বইছে। দিঘির পাড়ে ঘুরতে এসেছে সবাই মিলে। বর্ষাকালে সাধারণত এদিকে তেমন কেউ আসে না, কিন্তু আজকে আবহাওয়া বেশ মনোরম। কাদাও শুকিয়ে গেছে এদিকটায়। তাজদারের কাছে এই জায়গাটা ভীষণ প্রিয়। শৈশবের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই দিঘি, এই বাগান বাড়ির সঙ্গে। চারিপাশের জমি বাড়ি সবই ওর নানা ভাইয়ের সম্পত্তি। সায়না আগে শুধু দাদিমার মুখে শুনেছে ওই বাড়ির বড় বউয়ের বাপের বাড়ির অঢেল ধন সম্পদের কথা, কত টাকা, কত ঐশ্বর্য। কিন্তু আজ সচক্ষে দেখে সে বুঝতে পারলো সবটা। তার মনে হলো এত সমৃদ্ধশালী পরিবারের মেয়ে হওয়ার পরও বড় আম্মু অনেকটাই নিরহংকারী। বরং যতটুকু অহংকার আছে ততটুকুই তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। রসনারা এদিক সেদিক সবকিছু ঘুরে ঘুরে সায়নাকে দেখালেন। হঠাৎ থেমে গিয়ে তাজদারকে একবার দেখলেন। সায়নাকে বললেন, একবার যাও ওর কাছে, না হলে আবার মনে করবে আম্মু শুধু ওকে নিয়েই ঘুরছে। সায়না থমকে গেল। মায়ের সাথে ঘোরাঘুরি করলে ছেলে কিছু মনে করবে এমন অদ্ভুত কথাও হতে পারে। তার কাছে ব্যাপারটা একেবারে বিস্ময়কর লাগলো। সায়নাকে যেতে হলো না। তিতলি নিজেই সায়নাকে টেনে নিয়ে গেল। দুটো গাছের ডালে রশি বেঁধে দোলনা বাঁধা হয়েছে। তিতলি সেখানে চড়তে চড়তে সায়না তৌসিফকে বলল, মেজো ভাইয়ার চেহারাটা একবার দেখো। ও মনে মনে বলছে বউ নিয়ে একটু ঘুরতেও পারলাম না। সায়না ইশারায় সে আর তৌসিফ একসাথে তাকালো তাজদারের দিকে। মামাদের পাশে দাঁড়িয়ে আছে সে। গম্ভীর ভঙ্গিতে কথাবার্তা বলছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কপালে হালকা ভাঁজ পড়েছে। সেই দৃশ্য দেখে সায়না আর তৌসিফ একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তিতলি দোলনায় বসে হেসে বলল তৌসিফকে, ভাইয়ে পেছন থেকে একটু ধাক্কা দাও না। তৌসিফ ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর দোলনাটা অনেক পেছনে টেনে নিয়ে হঠাৎ ছেড়ে দিল। ঝটকা খেয়ে দোলনা আকাশ ছুঁয়ে উঠল। তিতলি ভয়ে চিৎকার দিয়ে উঠল। ওয়াল্লাহ! ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে ভারসাম্য রাখতে না পেরে তিতলি দোলনা থেকে ছিটকে মাটিতে পড়ল। সায়নার চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তে চারিপাশ নিস্তব্ধ। তিতলি দলা মোচড়া হয়ে মাটিতে পড়ে রইল নিস্তেজ আর কাতর ভঙ্গিতে। রসনারা তার ভাইয়ের বউদের অন্যদিকে চলে গেছে। হাঁটতে হাঁটতে উনি খেয়াল করেননি। তাজদার খেয়াল করেছে। গর্জে জানতে চাইল, বেশি ব্যথা পেয়েছো? ওকে তোলো। তৌসিফ দৌড়ে গিয়ে তিতলিকে তুলে নিল। সায়না ছুটে গেল। তৌসিফ তিতলিকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলো। তিতলি ব্যথা পেয়ে কাঁদছে আর বলছে, তৌসিফ পে কুত্তা। তৌসিফ তাকে নিয়ে বাড়ির পুকুর ঘাটে নেমে গেল। মুখে আর মাথায় পানি দিল, হাত ধুয়ে দিল। হাতে পায়ে বেশ ব্যথা পেয়েছে তিতলি। ওর ওড়না দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে বলল, বেশি ব্যথা পাসনি, নাটক করবি না। তিতলি কাঁদছে। তৌসিফ গালে দুপাশে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল, ওরে আমার টুকটুকি, কাঁদিস না কাঁদিস না। এই দেখ আমার দিকে, টুকটুকি টুকটুকি ভাইয়া দিকে তাকা। বেশি ব্যথা পেয়েছিস? আচ্ছা তোকে চকলেট আইসক্রিম খাওয়াবো। তিতলি এখনো কাঁদছে। তৌসিফ আর না পেরে বলল, আচ্ছা তোকে একটা ফোন কিনে দেব। তিতলি কান্না থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কখন? কিছুদিন পর। তিতলি কেঁদে উঠল, বলল, এখন তোমার ফোনটা দাও। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে তার হাতে দিল। তিতলি ফোনটা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। তৌসিফ কোমরে হাত চেপে আর তার যাওয়ার পথে চেয়ে রইল। অভিনয় নারী সেরা রে। দোলনায় বসেছিল তাজদার। তার মামাদের সাথে কথা বলতে বলতে সেখানে এলো। মামারা বলল, বৌমা কেমন লাগছে এখানে এসে? সায়না হেসে বলল, জি ভালো লাগছে। জায়গাটা এত সুন্দর, জানতে পারলে আরো আগে আসতাম। থাকো কয়েকদিন। তোমার বর কিন্তু থাকার মানুষ নয়, বউয়ের জন্য হলেও থাকতে রাজি হবে।
সায়না হাসি মুখে মাথা নাড়ল। তাজদারের দিকে তাকাতেই ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। বড় মামা বললেন, তাজ এসো, বাজার থেকে ঘুরে আসি। বলেই চলে যাচ্ছিলেন কি মনে করে আবার থেমে গিয়ে সায়নার দিকে তাকালেন, বললেন, বাজার তো সারা রাত থাকবে, তুমি কিছুক্ষণ থাকো। তাজদার বলল, না যাচ্ছি। না না থাকো, পরে আমাকে ফোন দিও। ওনারা চলে গেলেন। তাজদার একটা গাছের মোটা গুড়ির উপর গিয়ে বসলো। সায়না দোলনায় বসে হাতে চুড়িগুলো দেখছে। তাজদার ফুল পাতাদের দেখতে দেখতে হঠাৎ সায়নার দিকে তাকালো। ওভাবে কপাল কুঁচকে সায়নার দিকে চেয়ে রইল। সায়না একদম অস্বস্তিতে পড়ে গেছে। নিজের বউকে কেউ এভাবে দেখেনি, কি আশ্চর্য তো। সে সাহস করে কপাল কুঁচকে তাকালো তাজদারের দিকে, বলল, আপনার কথা একরকম, কাজ একরকম। তাজদার সাথে সাথেই জানতে চাইলো, কিভাবে? ওই যে নাস্তা খাওয়ার সময় বলেছিলেন আপনি বেশি সুন্দর, তো কিন্তু আপনার আচার আচরণ বলে আমি বেশি সুন্দর। তাজদার ধীরে ধীরে মাথা দুলিয়ে বলল, তুমি সুন্দর না হলে আমি এমনি এমনি বিয়ে করিনি। মাঝে মধ্যে খুব নাটকীয় কথাবার্তা বলো, এমনি এমনি কাউকে পছন্দ হয় না আমার। সায়না বলল, তা ঠিক বলেছেন, মেয়েদের জীবনটাই নাটকীয়। তাজদার ডান ভ্রু বাঁকিয়ে বলল, কি? মানে মেয়েরা ভালো থাকার অভিনয় করতে পারলেই জীবনের অর্ধেক সমস্যা সলভ হয়ে যায় আর কি। তাজদার জানতে চাইল। তুমিও ভালো থাকার অভিনয় করছো। সায়না মুখ ফিরিয়ে নিল। এবার দোলনায় দুলতে দুলতে তার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গেছে। আঁচলটাও হায় দুলছে দোলনার সাথে সাথে। তাজদার হাঁটতে হাঁটতে কখন যে দোলনার পেছনে গিয়ে দাঁড়িয়েছে সায়না খেয়ালও করেনি। সে হুট করে খেয়াল করলো তার চুলের কাঠিটাকেও ধরে টান মেরেছে। ফলস্বরূপ চুল খুলে ঝাঁপিয়ে পড়েছে পিঠে। কিছু বুঝে ওঠার আগেই দোলনাটা ধাক্কা দিল তাজদার। সায়না দোলনা শক্ত করে ধরে চিৎকার করতে লাগলো, কি করছেন? তাজদার তাকে থামতেই দিচ্ছে না, বরং কানের কাছে সুরসুরি দিতে সায়না হাসছে সইতে না পেরে। তাকে জোরে একটা ধাক্কা দিয়ে তাজদার গাছের গুড়ির উপর গিয়ে বসে পড়ল। সায়নার রাগ হচ্ছে, ভয় হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। তাজদার তাকে দেখে বলল, লোকে দেখলে বলবে দোলনায় লম্বা চুললো শাড়ি পরা কোনো এক পেতিনি দোলনায় দোল খাচ্ছে। সায়না বলল, থামান বলছি। তাজদার থামালো না, বরং আরো জোরে একটা ধাক্কা দিয়ে বলল, একটি প্রশ্নের উত্তর বলতে পারলে থামবো। কি? মৌলিক চাহিদাগুলো কত প্রকার ও কি কি? সায়না বলল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা। তাজদার তার দোলনাটা থামিয়ে দিল। সায়না ঘাট গড়িয়ে তাকালো তার দিকে। তাজদার বলল, আমার আরও একটা মৌলিক চাহিদা আছে, তুমি হাসবে, আমি শুধু দেখবো, ব্যাস। সায়না বিলে ঘুরলো কিছুক্ষণ, তারপর বাড়ি চলে এলো তাজদারের সাথে। তাজদার বাজারে চলে গিয়েছে। বাজার থেকে একদম ফিরলো খাওয়ার একটু আগে। ছোটবেলায় যেসব জায়গায় যেত সেখানেও গিয়েছে সে। নতুন ভাগ্নে বউয়ের জন্য রান্নাবান্নার এলাহি আয়োজন। সায়নার পেট ভরে গিয়েছে খাবার দেখে। খুব বেশি খেতে পারলো না সে। সবাই বলা বলি করলো বউয়ের বোধহয় রান্না পছন্দ হয়নি। রসনারা ছেলের বউয়ের সপক্ষে বলল, না না, ও এতটুকুই খায়, এর চেয়ে বেশি খায় না। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বেশ গল্পের আসর বসলো। সায়নার খুব ভালো লেগেছিল। তাজদার জানালো তারা কালই রওনা দেবে। একদিন থাকতেই এসেছে। তার অনেক বন্ধু বান্ধব আর স্যারদের বাড়িতে দাওয়াত আছে। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটা বেশ বড় সড়ো আছে, কয়েকটা আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। সায়না সুতি সালোয়ার কামিজ পরে বিছানায় শুয়ে পড়েছে। শাড়ি সাজগোজ রীতিমতো বিরক্ত লাগছিল তার। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়েছে সে। তাজদার ঘরে আসা মাত্রই হাত পা গুটিয়ে নিল, ওড়নাটা টেনে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। তাজদার তার দিকে তাকে হাতের ঘড়ি খুলে নিল। একটানে টি শার্ট ছাড়ি একটা শার্ট পরে নিল। সায়না আর চোখে সেটা খেয়াল করলো। বেড়াতে এসেও শার্ট পাল্টানো কমেনি। এই লোকটা বড় আম্মুকে খুব জ্বালিয়েছে ছোট থেকে, এখন তাকে জ্বালাচ্ছে। তাজদার শার্টটা পরে আয়নায় তাকিয়ে তাকিয়ে শার্টের হাতা গুটালো, কলার ঠিকঠাক করলো। সায়নার দিকে তাকাতেই সায়না একদম ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। তাজদার তার পাশে এসে শুয়ে পড়লো কিছুক্ষণ পর। সায়নার একদম নড়াচড়া নেই। তাজদার বলল, তুমি এদিকে ফেরো, নইলে আমি তোমাকে এখন জাপটে ধরবো। সায়না একদম চুপ। সে দেখতে চাই তাজদার সিদ্দিকী ঘুমের মধ্যে তার সাথে কি কি করে। তাজদার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ সায়নার কানের কাছে গিয়ে বলল, ধরলাম। সায়না চমকে উঠে তার দিকে ফিরে গেল, বড় বড় চোখ করে তাকালো। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পেয়েছো? সায়না চুপ। তাজদার তার নাক চেপে দিয়ে বলল, চলো ইংলিশ মুভি দেখবে, দ্য ম্যাট্রিক্স। সায়না বলল, আমি বুঝি না, ওরা খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলে। সাবটাইটেল আছে, বুঝে যাবে। তাজদার ল্যাপটপটা চালু করলো, পেট বরাবর রাখলো। সায়নার দিকে কপাল কুঁচকে তাকাতে সায়না তার পাশে এসে পিঠে নিচে বালিশ রেখে শুলো। আগামাথা কিছুই বুঝছে না সে, কপাল কুঁচকে দেখছে। তাজদার তাকে সংক্ষেপে বলে গেল কি হচ্ছে, কি ঘটছে, কি হতে চলেছে। সায়না বলল, বোরিং। তাজদার বলল, গাধি, এগুলো অ্যাকশন ফিলোসফিক্যাল টুইস্ট আছে, মন দিয়ে দেখো। সায়না বলল, গাধি ডাকেন তাই আর দেখবো না। বলে সে ফিরে যাচ্ছিল। তাজদারের হাত তার মাথার নিচে গিয়ে তাকে টেনে ধরলো। সায়নার মাথা তার বাহুর উপরে এসে থামলো। তাজদার বলল, চুপচাপ দেখো, কোনো কথা না। সায়না মন দিয়ে মুভিটা দেখতে লাগলো। মাঝে মাঝে অবাক হয়ে তাজদারকে জিজ্ঞাসা করলো, এটা
এমন তো আমি ঠিকই ধরেছি? তাজদার ধৈর্য ধরে বুঝালো। মুভির কাহিনী বুঝে ফেলার আনন্দে সে এক্সাইটেড হয়ে পড়ল। দেখতে দেখতে তার মাথাটা অচেতনে তাজদারের বুকের উপর গড়িয়ে এলো। চোখ দুটো আধা বোঝা হয়ে এলো। পুরোটা শেষ করতে পারলো না, তার আগে সে ঘুমিয়ে পড়ল। তাজদার কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল তার দিকে। একরকম হতাশ নিঃশ্বাস বের হলো। বাংলা সিনেমার প্যানপ্যানি দেখতে বললে সারা রাত জেগে থাকতো গাধা। ল্যাপটপটা পাশে রেখে দিয়ে ধীরে ধীরে শায়নাকে দু হাতে টেনে নিল বুকের কাছে। শায়নাকে দুই হাতে আঁকড়ে ধরে চোখ বুঝলো ধীরে ধীরে। পরদিন বিকেলে সবাই রওনা দিয়েছে পটিয়ার উদ্দেশ্যে। তারপরের দিন সকালে শায়নাকে দেখতে তার শাহিদা বেগম এসেছেন। রওশনার সাথে গল্পগুজব শুরু করে দিয়েছেন আনিসের বিয়ে নিয়ে। শায়না চা বানাচ্ছিল। তাসনুবা ফ্রিজ ঘাটাঘাটি করে তার প্রিয় চকলেটটা বের করে নিচ্ছে। তিতলি আপেলের গায়ে কামড় বসাতে বসাতে বলল, চাচিমা, ভাইয়া যাওয়ার আগে বিয়েটা হলে খুব ভালো হবে, খুব মজা হবে। শাহিদা বেগম বললেন, চেষ্টা তো করছি মা। রওশনারা বলল, মেয়ে এখনো ঠিক হয়নি। আনিসি মেয়ে পছন্দ করছে না। বেশি সুন্দর মেয়ে নাকি ও বিয়ে করবে না। ওকে কে এইসব কানে ঢুকিয়ে দিয়েছে কে জানে। ওই ধরনের মেয়ে নাকি আমাকে বাঁচবে, আমার ঘর দোর বাঁচবে, আমার সংসারে নাকি থাকবে না। এটা কোনো কথা? আশরাফের বউই তো শহুরে মেয়ে, ও থাকছে না। রওশনারা বলল, ও যেটা ভালো মনে করেছে আর কি। তাসনুবা চকলেট মুখের মধ্যে দিয়ে মুখ নেড়ে খেতে খেতে বলল, চাচিমা, আসলে সুন্দরী মেয়েদের সবাই অ্যাফোর্ড করতে পারে না। আনিস ভাই ঠিক ভাইটাই পাচ্ছে। শাহিদা বেগম তার কথাটা বুঝে গেছেন। তাকে কোনো রকম জবাব দিলেন না, শুধু রওশনারাকে বলল, আমার ছেলেগুলো হয়েছে ওদের বাপের মতো। বড়টাকেও পছন্দ করে বিয়ে করালাম, এখন মেজোটাকেও করাতে হবে। কত ছেলে মেয়ে পছন্দ করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে, আর আমারগুলো মা বাবার দিকেই হাঁ করে তাকিয়ে থাকে। রওশনারা চুপ করে রইল। শায়না চোখের ইশারায় মাকে বলল বেশি কথা না বলতে। রওশনারার চেহারা ভার হয়ে গেছে। শাহিদা বেগম মেয়ের ইশারা দেখে আর কিছু বললেন না। শাহিদা বেগম আসার সময় খালি হাতে আসেনি, মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। এমনকি এটাও বলে গেলেন উনি অনেকগুলো কাঁথা সেলাই করতে দিয়েছেন। শায়না কিছু বলেনি মাকে। এতক্ষণ বেশ ভারী বৃষ্টি থাকলেও এবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তাসনুবা ছাতাটা ঘুরাতে ঘুরাতে পুলের পাশে দাঁড়িয়েছিল। এদিকের রাস্তাটা খুব সুন্দর, ছবি দারুণ উঠে। তার একটা ছাতা হাতে, ছবি তোলার ইচ্ছা ছিল। যেহেতু সচরাচরের দিকে আসা হয় না, তাই ছবি তোলাও হয়নি কখনো। পুলটা কিছু মাস আগেই নতুন নির্মাণ করা হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ। তারপর পুলটা একটু উপরে উঠে গেছে, খর্নার মেন রাস্তার একটু আগে। হঠাৎ একদল ছেলে পেলে আসছিল কথা বলতে। সবার হাতেই ছাতা আছে, প্যান গোড়ালির উপর তুলে দেওয়া। কারো হাতে বাজারের থলে। তাসনুবার চোখ জোড়া চকচক করে উঠলো। সে হাত নেড়ে ডাকলো, আনিস ভাই। আনিসের মুখ ঢেকে গিয়েছিল ছাতার নিচে। তার নাম ধরে কেউ ডাকছে শুনে সে সামনে পিছনে তাকালো। তাসনুবার সামনে গিয়ে একটা রিক্সা গেল। তখনই রিক্সাটা যাওয়া মাত্র আনিস তাসনুবাকে দেখলো। তাসনুবা হাত নাড়তে নাড়তে বলল, একটু এদিকে আসেন। আনিস বন্ধুদের কি যেন বলে এগিয়ে এলো, জানতে চাইলো কি হয়েছে। তাসনুবা বলল, আপনার বাজারের থলেটা ওই গাছতলায় রাখেন প্লিজ। কেন? রাখেন না। আগে কারণ বলো। তাসনুবা বলল, আমাকে কয়েকটা ছবি তুলে দেবেন প্লিজ। আমি এই রাস্তা দিয়ে কোথাও যাই না, অনেকদিন পর এসেছি, কয়েকটা ছবি তুলে দেন। আনিস অবাক হয়ে বলল, সিরিয়াসলি তুমি? তাসনুবা বলল, প্লিজ থলেটা ওইখানে রাখেন। আচ্ছা আমাকে দেন, আমি রেখে আসি। না, দরকার নেই। আনিস থলেটা রেখে এলো। তাসনুবা খুশি মনে তার দিকে নিজের ফোনটা পাঠিয়ে দিল। তারপর এক দৌড়ে পুলের উপর উঠে গেল। ছাতা নিয়ে ছাতা ছাড়া পিট করে দাঁড়িয়ে হাত বেলে মুখ আকাশের দিকে তাক করে নানান অঙ্গভঙ্গি করে ছবি তুললো সে। তারপর দৌড়ে দৌড়ে চলে এলো। আনিসের হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, থ্যাঙ্কস, আপনি দারুণ ছবি তোলেন, আপনার বউ খুশি হয়ে যাবে। আনিস বলল, ভুল কথা, মেয়ে মানুষ শুধু ছবি তুলে দিলে খুশি হয় না। তাসনুবা প্রতিবাদ করে বলল, কে বলেছে? আমার ছবি তুলে দিলে আমি খুব খুশি হই। আনিস আস্তে করে বলল, শায়নার ঘরটা তার কাছে স্বস্তি। বড় একটা জানালা আছে, খোলা রাখলে আর ঠান্ডা বাতাসের অভাব হয় না। তার বেশিরভাগ সময় কাটে জানালার ধারে বসে। কট করে দরজা খুলে গেল। হঠাৎ শায়না চমকে উঠল। তাজদার ঘরে ঢুকলো, সাথে সাথে বলল, তোমার ফোন কোথায়? শায়না বিছানার দিকে তাকালো। তাজদার সোজা বিছানার দিকে এগিয়ে গেল, ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। শায়না শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার তার শেয়ার দেওয়া ছবিটা দেখিয়ে বলল, এগুলো কি? শায়না চুপ। ছবিতে লেখা ছিল, কত প্রেমিক মরে যায় প্রেমিকার অভাবে, কত মানুষ বউ হারায় নিজেরই স্বভাবে। শায়না হেসে বলল, একটা সিম্পল স্টোরি, এত গায়ে লাগার কারণ? তাজদার স্টোরিটা ডিলিট করে দিল। শায়না বলল, আপনার বউ হারিয়ে যাবে বলে? তাজদার বলল, ইউ স্টুপিড, আমাকে সারাক্ষণ চেতিয়ে দেওয়ার চেষ্টা করবে না।
সায়না মুচকি হাসলো, বলল, আপনি হয়তো জানেন না, ভাঙার জন্যই কিছু সম্পর্ক গড়ে ওঠে। এটা ট্রুথ। সে যাই হোক, 7টা দিন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না আমার মনে হয়। তাজদার বলল। আমার যতদিন বল শক্তি আছে ততদিন আমার কাপড় চোপড় কাউকে ধুতে হবে না। সায়না মিষ্টি করে হেসে বলল, বেশ, যতদিন গায়ে বল শক্তি আছে ততদিন বউ ছাড়া থাকুন। বুড়ো বয়সে আসবো সেবা করতে। বলে সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তার বাহু চেপে ধরে তাকে সামনে টেনে এনে বলল, ওকে ফাইন, আজ থেকে সব কাপড় তুমি ধোবে, দেখি কতদিন পারো। বলেই শার্টের বোতামে যেই হাত দিল অমনি সায়না বলল, ছি বাবু মশাই, আপনাকে বললাম শার্টটা দিতে, তাই বলে আমাকে এভাবে সামনে দাঁড় করিয়ে লাইভ টেলিকাস্ট দেখাবেন? ওয়েট, আমি আপনার আরেকটু উপকার করে দিচ্ছি, ভিডিও করে রাখছি, এবার আপনি খুলুন। তাজদার শার্টের বোতামে হাত রেখে থেমে তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল। সায়না চাপা হেসে সরে গেল। ভিডিও অন করে বলল, এবার যা করার করুন। তাজদার লম্বা পা ফেলে তার কাছে চলে এলো। সায়না এক লাফে অন্যদিকে চলে গেল। তাজদার বলল, ইউ, সাবধানে আসো, নয়তো দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে ধরবো। সায়না জিভ দেখিয়ে বলল, মামার বাড়ি আবদার? তাজদার আগে ভাগে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি তোমাকে আজ ধরবই, হুদায় রাগিয়ে দিস আমাকে। সায়না হাসছে ইচ্ছে মতো। তার হাসি তাজদারকে আরো রাগিয়ে দিচ্ছে। সে সায়নার দিকে এক পা এগোতে গেলে সায়না 10 পা দূরে সরে গিয়ে হেসে যাচ্ছে। হাসির খুব বেশি শব্দ হচ্ছে না অবশ্য। তাজদার আরেক পা এগোতে সায়না সরে গেল। আবারও ওড়না মুখে চেপে হাসছে সে। তাজদার আর এগোলো না। রকিং চেয়ারে বসে গলা হালকা কাত করে বসে ঠোঁটের কাছে হাত বুলিয়ে বলল, বেরিয়ে যাও। সায়না চোখ কুচকে ফেলে বলল, চালাকি। আমি দরজা খুলতে গেলে আপনি আমাকে ধরে ফেলবেন, আমি তো আপনার ফাঁদে পা দেব না। তাজদার মাথা নেড়ে বলল, তোমাকে ধরবো না আমি। কেন? তোমাকে ধরার চাইতে ধরবো ব্যাপারটা বেশি সুন্দর। সায়না হাসি চাপা দিতে না পেরে বলল, ওলে বাবা লে। রাতে শাহিদা বেগম সায়নাকে কল দিয়ে বলল, দেখেছিস কাণ্ড, আনিসকে নাকি আজকে কোন একটা মেয়ের সাথে দেখা গিয়েছে খরনা রাস্তার মাথায়। কোন মেয়ের সাথে? শাহিদা বেগম ফিসফিস করে বললেন, ওটা নাকি তোর ননদ। আনিস নাকি ওর ছবি তুলে দিচ্ছিল। সায়না বলল, তো তো আবার কি, ও জন্যই তো ও কোনো মেয়েটি পছন্দ করছে না, বুঝতে পারছিস না বেকুব? সকাল থেকে শাওনের মেজাজ খারাপ হয়ে আছে। মা কোথা থেকে এইসব আজে বাজে কথা শুনে আসে কে জানে। ভাই শুনলে আম্মা কেমন বকা দিবে। সাবরিনা হাসছে। শাওন সবে মাত্রই ভাত খেতে বসেছে। সাবরিনাকে হাসতে দেখে বলল, ভাবি হাসছো কেন? সাবরিনা বলল, আম্মা হাইপার হয়ে গেছে, আজকে মেজো ভাই এলে ঘরে বোমা ফাটবে। শাওন গালে ভাত নিয়ে বসে রইল। ভাতটা চিবিয়ে নিয়ে ডাকলো, আম্মা আম্মা এদিকে আসো, খবরদার ওকে এইসব বলবে না। শাহিদা বেগম এলেন রান্নাঘরে। শাওনকে বলল, চিল্লাচ্ছিস কেন? শাওন বলল, তুমি এইসব ফালতু কথা ওকে বলবে না, খবরদার। পাড়ার কারোর সাথে আর কোনো গল্পগুজব করবে না, তোমার কানে এক একটা বাজে কথা তুলে দেয় ওরা। শাহিদা বেগম বললেন, আমি বলেছি ওদের আমার ছেলেরা এমন না। ওরা বলল গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। দেখে নিও আশরাফের মা, সবাই এমনভাবে বলছে, আমার মনে হচ্ছে সত্যি সত্যি এমন কিছু আছে। এরকম যদি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। দাদিমা বলল, ওর মায়ের আর শান্তি নেই, বাইরের কথা ঘরে টেনে এনে নিজে অশান্তিতে ভোগে। শুনো, তোমার ছেলে পছন্দ করলে বউ করে নিয়ে আসবা, এত ভয়ের কি আছে? শাহিদা বেগম বললেন, মাথা খারাপ নাকি আম্মা? আপনি জানেন না ওই মেয়ের স্বভাব চরিত্র কেমন? আমার শানুকে সারাক্ষণ কথা শোনায়। মেয়ে আমার ভালো, নইলে তো ননদ ভাইয়ের বউ লেগে যেত। কি বেয়াদব মেয়ে, সেটা তো সবাই জানে। সুন্দর মুখটা ছাড়া আর কি আছে ওই মেয়ের? তওবা তওবা, আমার আনিসের সাথে আমি এইসব ভাবতেই পারি না। আমার ভুলা ভালা ছেলেটা কারো ধারেও নাই, কাছেও নাই। না না, আমি ওকে এই মাসের মধ্যে বিয়ে করাবো, মানুষ যা বলার বলুক। শাওন বলল, এই তো লাইনে এসেছো, মামাদের বলো ভালো মেয়ে পেলে খোঁজ দিতে, দেখে শুনে একটা নিয়ে আসো তাড়াতাড়ি। মানুষের মুখে চুলকালি পড়বে, ওদাই তেরাবেড়া লাগায় দেয়। ভাই ওই মেয়েকে বেয়াদব বলে কথায় কথায়, সে কিনা ধুর ধুর, মানুষের আর কাজ কাম নাই।
সাইদা বেগম শাওনের কথা শুনে একটু থামলেন। ঠিকই তো, আনিস তো বলে ওই মেয়েটা বেয়াদব। জেনে শুনে সে কোনোদিনও ওরকম মেয়েকে পছন্দ করবে নাকি? মানুষের কথায় কেন কান দিতে গেল কে জানে। তাজদার আজ বাজার থেকে 2 জোড়া কোয়েল পাখি নিয়ে ফিরল। ঘরে ঢুকে গলা ফাটিয়ে শায়নাকে ডাকতে শুরু করলো। তার ডাক এত জোরে হচ্ছিল যে বড় আম্মু, মেজো মা সবাই অবাক হয়ে শায়নার দিকে তাকালেন। শায়না কিছুটা অপ্রস্তুত হয়ে ছুটে এলো নিচে। ধীরে ধীরে তাজদারের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার সঙ্গে সঙ্গে লোহার খাঁচাটা তার সামনে ধরলো। খাঁচার ভেতরকার পাখিদের দিকে ইশারা করে বলল, এগুলো নিছি। শায়না কৌতূহলী চোখে তার দিকে তাকালো। তাজদার খাঁচাটা তার মুখের সামনে তুলে ধরে বলল, তোমার জন্য। খাঁচার ভিতরে কোয়েলগুলো সে দিয়ে বসে আছে। নতুন জায়গা এসে ভয় গুটিয়ে গেছে। শায়না আঙ্গুল বাড়িয়ে ভিতরে দিল। পাখিগুলো আটকে উঠলো। শায়না মৃদু হাসলো। তাজদার বলল, শুনেছি হাঁস মুরগি পালা তোমার কাছে কোনো ব্যাপার না, তাই এগুলো এনেছি। শায়না খুশি হলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। জিজ্ঞাসা করলো, খাবার? এইসব এনেছি সঙ্গে করে, এদের নিয়ে যাও। শায়না খাঁচাটা সাবধানে তুলে নিয়ে চলে গেল। তাদের বারান্দায় গেল। বারান্দার এক কোনায় পুরনো লোহার কড়িকাঠ বেরিয়ে আছে। সেখানে আগে থেকে একটা হুক লাগানো। সেই হুকে খাঁচার উপরের গোলাকার রিংটা আটকে দিল। সে খাঁচাটা দুলতে লাগলো। কোয়েলগুলো আটকে উঠে ডানা ঝাপটাতে লাগলো। আবার একটু পরে শান্ত হয়ে গুটিসুটি মেরে বসে রইল। তাজদার পেছন থেকে গলা ছেড়ে ব্যস্ত গলায় বলল, মমতাজ, আমার এই শার্টটা কোথায়? শায়না তার দিকে ফিরল। কোন শার্ট? অলিভ গ্রিন। শায়না জিভ কামড়ে বলল, ছাদে শুকোতে দিয়েছিলাম। তোমাকে কতবার বলেছি আমার শার্টটা আমি করার রোদে শুকাতে দেই না? কথাটা রুক্ষ শোনালো। শায়না কথাটা শুনে চলে যাচ্ছিল। তাজদার বলল, কোথায় যাওয়া হচ্ছে? শায়না বলল, শার্টটা আনতে যাচ্ছি। আর কোনোদিন যদি আমি আপনার শার্টে হাত দিই, আমার নাম শায়না মমতাজ নয়। তাজদার তার হাত ধরে ফেলে বলল, আমার শার্টে হাত দেবে না মানে? ধরবে না বলতে চাইছো? শায়না বলল, হ্যাঁ, ধরবো না। ধরবে না সত্যি? হ্যাঁ, সত্যি। তাজদার তার হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর দরজা বন্ধ করে তার সব শার্ট টি শার্ট কোট এনে শায়নার 2 কাঁধে রাখলো, গলায় ঝুলিয়ে দিল। তারপর ছোটবেলায় সেই তাজদার সিদ্দিকীর মতো গলা বাঁকিয়ে বলল, তুমি ধরবে না ভালো কথা, কিন্তু আমার সব শার্ট কোট এসে তোমাকে ধরবে। তখন তুমি না ধরে কোথায় যাও তাই দেখবো আমি। শায়না সব বিছানায় ফেলে দিয়ে বলল, আমি জীবনেও আপনার শার্ট ধোবো না, শুকাতেও দেবো না, কাজও করবো না, আবার ধমকানিও শুনবো। মগের মুলুক নাকি? তাজদার বলল, তুমি আমাকে ইচ্ছা করে রাখাচ্ছ। শায়না পাল্টা প্রশ্ন করল, আপনাকে চাইলেই রাগানো যায়? তাহলে তো বলতে হবে আমি আপনাকে কন্ট্রোল করতে পারছি। কন্ট্রোল মাই ফুট। তুমি 100 বার আমার শার্ট ধুইতে যাবে, তুমি না ধুলে তোমার ঘাড় ধুইতে যাবে। শায়না বলল, ধুবো না মানে ধুবো না, কি আমাকে দিয়ে কাজ করায় আমি দেখবো। তাজদার আদেশ করলো, যাও শার্টটা নিয়ে আসো, তুমি শুকাতে দিয়েছো তাই নিয়ে আসার দায়িত্বটাও তোমার। শায়না কোনো প্রতিবাদ না করে চুপচাপ শুনলো। কয়েক মুহূর্ত পরে এসে ফিরে এলো, ঝরা কাঠের মাথায় শার্টটা ঝুলিয়ে তাজদারের সামনে তুলে ধরে চোখের ইশারায় বলল, শার্ট। তাজদারের চোখ মুহূর্তে বিস্ফোরিত। শক্ত হাতে কাঠটা ধরতে করাত করে সেটা মোচড়ে 2 টুকরো হয়ে গেল। ভয়ে শায়না আটকে উঠে পিছিয়ে যাওয়ার আগে তাজদার ঝড়ের মতো তেড়ে এসে তার 2 বাহু চেপে ধরল। পরক্ষণে নিজের গাল দিয়ে শায়নার গালে এমন হিংস্রভাবে ধাক্কা দিল যে শায়না ভারসাম্য হারিয়ে কাত হয়ে ছিটকে পড়ল বিছানায়। গালে হাত চেপে তবুও বলল, ধুবো না আপনার শার্ট। ধোয়া তো দূর, ছুবেও না আমার হাত। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, শার্ট সইছো না, শার্টের মালিকের চলেই যথেষ্ট। শায়না বলল, আমার গালে ব্যথা দিয়েছেন, আমি সবাইকে বলে দিব। তাজদার রসিকতা করে তার দিকে ঝুঁকে এসে বলল, এসো তোমাকে আরেকটু ব্যথা দেই। শায়না লজ্জা পেয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলে দৌড় দেবে তখনই তাজদার বলল, ওকে ফাইন, রাতে কথা হচ্ছে। শায়না তার দিকে ফিরে বলল, আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না, একটা শব্দও না। তাজদার বলল, ওকে, কথা ছাড়া কাজ করা যায়? রসনার কানে এসেছে কথাগুলো। তিনি সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। মুন্নির মা রসিয়ে রসিয়ে বলল, আশরাফের মা তো কাল থেকে ভালো করে খাওয়া দাওয়াও করেনি টেনশনে। আমাকে বলল আমার ছেলের কিসের ঠেকা পড়েছে ওদের মেয়ের পেছনে ঘুরতে, কত মেয়ের বাপ ঘুরছে ওর পেছনে। আমার আনিসও মেয়েকে একদম পছন্দ করে না, এক কথায় বেয়াদব বলে দেয়। ওই মেয়ের তো বিয়ে ভেঙেছে, দেখবে আরও ভাঙবে। ওই ধরনের মেয়েরা জামাইয়ের ঘর করতে পারে না, সারাক্ষণ আমার শানুটার পেছনে লেগে থাকে। কিভাবে কথা শোনানো যায়? আমার মেয়েটার মুখ ভার নয়তো অনেক কিছু হতো এতদিনে। রসনার খুব খারাপ লেগেছে কথাগুলো। আশরাফের মা এইসব ভেবে তার মেয়েকে নিয়ে মুন্নির মা আরো বলল,
আনিসের একটা স্যার নাকি তাসনোভা মনির মামা শ্বশুর ছিল। গত বছর তো আসছিল ওদের বাড়িতে ঈদের সময়, দেখেছিলাম আমরাও। আপনারা বোধহয় খেয়াল করেন নাই। বিউটির মা সানিয়ার মায়েরা সবাই বলতেছে ওর বিয়েটা আনিসই ভাঙছে, মানে কান পরা দিয়েছে। ওই স্যার তো আনিসকে নিজের ছেলের মতো আদর মহব্বত করে। যদি আনিস বলে ওই মেয়ে বেয়াদব উচ্ছৃঙ্খল, তাহলে তো ওর স্যার ওর কথা সহজেই বিশ্বাস করে নেবেই। উনিই তো নাকি আসল ঝামেলাটা লাগাইছে। রসনারা চমকে গেল। আনিস বিয়ে ভেঙেছে? না, ওকে এরকম ছেলে তো মনে হয় না, কিন্তু ও অনুভার ছবি তুলে তুলে দিয়েছে, এইসব সত্যি? রসনারা কথাটা তাজউদ্দিন সিদ্দিকীকে বলেছে। উনি কথাটা শোনা মাত্র হাইপার হয়ে গেলেন। আশরাফের মায়ের সাহস দেখে অবাক হচ্ছে। আমাদের সাথে আত্মীয় করতে পেরে যা বলা শুরু করেছে দেখছি। আমার মেয়ের নামে এইভাবে বলে কোন সাহসে? আমার মেয়ের জন্য হাজারটা সম্বন্ধ এসেছে, এখনও আসছে। ও বিয়ে করবে না বলেছে, তাই আমি আগাচ্ছি না। রসনারা বলল, আহা, চেঁচাবেন না। আনিস নাকি নোবার ছবি টবি তুলে দিয়েছে, এইসব মানুষ বলা বলি করছে। আনিস নাকি কোনো মেয়েটে পছন্দ করছে না, সবাই তাই বলছে ও নোবাকে, এইসব আর কি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আর বেশি কিছু বলতে হলো না তাজউদ্দিন সিদ্দিকীকে, তিনি সব বুঝে গেলেন। কিছুক্ষণ চুপচাপ রইলেন, বললেন, ওরা কথা তো ভুল বলেনি, ওর সারাটার জন্যই তো বিয়ে ভেঙেছে। তিনি পরদিন আনিসকে হাতে নাতে ধরলেন বাজারের মোড়ে। তাজউদ্দিন সিদ্দিকের কথা শুনে আনিস হতভম্ব। এই ধরনের কথাও এভাবে জেনে নিতে হয় নিজেদের মেয়েদের উপর তাদের এতটুকু ভরসা নেই, এসব কী ধরনের কথা? এরকম হবে জানলে সে জীবনেও ছবি তুলে দিত না। এত সামান্য একটা বিষয়কে এভাবে ভাবার কি আছে? তাজউদ্দিন সিদ্দিকী তার বিরক্তি টের পেয়ে প্রশ্ন আর বাড়ালেন না, বললেন, আচ্ছা বাদ দাও, রাতে বাড়িতে এসো, কিছু কথাবার্তা বলবো। আনিস বাজার থেকে বাড়ি ফিরল, মেজাজ ভীষণ রুক্ষ। শাহিদা বেগম তার চেহারা দেখে কিছু একটা আঁচ করতে পারলেন। বাজারের থালাটা হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বললেন, যা বলেছি তার সব তো আনিসনি। আনিস, তেল মশলা আনিসনি। আনিস রুম থেকে বলল, শাওনকে ফোন করে বলো নিয়ে আসতে, ওর বিকাশে টাকা আছে। এটা কোনো কথা? তোর মন কোন দিকে থাকে? আনিস আর জবাব দিল না। শাহিদা বেগম দরজার সামনে এসে থামলেন, জানতে চাইলেন, বাজারে কারোর সাথে ঝামেলা হয়েছে নাকি? আনিস ভাবলো মাকে বলবে না, কিন্তু শাহিদা বেগম নাছোড়বান্দা, তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন। তোর বড় আব্বু কি কিছু বলেছে? আনিসের কপালে ভাঁজ পড়ে গেল। তুমি জানতে এসব? শাহিদা বেগমের মুখখানা চুপসে গেল। আনিস বলল, ওরা কি মনে করেছে আমাকে? আমাকে দেখে ওরকম মনে হয়? ওদের মেয়ে তো নিজ থেকে ছবি তুলে দিতে বললো, আর এটা অস্বাভাবিক কিছু? ও ছবি তুলে দিতে বললো, আমি দিলাম। সেটা নিয়ে কে কি বললো তোমরা বিশ্বাস করে ফেললে? আম্মা, রাখছিস কেন? তোর স্যারের জন্যই ওই বাড়ির মেয়ের সম্বন্ধটা ভাঙলো। আনিস হতাশ হয়ে বলল, এমন ভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি ইন্ধন জুগিয়েছি বিয়ে ভাঙার জন্য। শাহিদা বেগম বললেন, মানুষ তো সেটাই বলছে। কি? সাবরিনা দৌড়ে এলো, শাহিদা বেগমকে বলল, আম্মা, মেজো ভাই মাত্রই বাজার থেকে এলো, ওনাকে একটু বসতে দেন। শাহিদা বেগম টেনে নিয়ে গেল। সে আনিসের মাথায় রাগ টকবক করছে। এরা সবাই তাকে এত ছোট লোক ভাবে। আশ্চর্য, তার খেয়ে দিয়ে আর কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে ভাঙবে। রাতে আশরাফ আর আনিসকে ডাকা হলো, সাথে শাহিনার বাবাকেও যেতে বলা হলো। আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না, এইসব ব্যাপারে কথা বলার রুচি তার নেই। ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না, সেই সব ব্যাপারে কথা বলতে চায় না। ওই বাড়ি কি আদালত নাকি যে সবসময় তাদের কথাই মানতে হবে? শাহিনা সবটা শুনতে পেয়েছে, আবারও কি অশান্তি শুরু হয় কে জানে। তাজদার সিদ্দিকী সবটা শুনছে চুপচাপ। তৌসিফ 2-3 বার গিয়ে ফেরত এলো। আনিস ভাই আসবে না বলে দিয়েছে স্পষ্ট করে। সেই ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে। শাহিনাদের উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো সে, ফোনে মনোযোগ রেখে। শাহিদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুললো। শাহিদা বেগম ভেতরে ঢুকে গেলেন, ডাকলেন, ও আনিস, তাজ এসেছে তোর সাথে কথা বলতে, বের হয়ে এবার। আনিস। আনিস বের হলো ঘর থেকে, সোজা উঠোনে নেমে এলো। তাজদার তাকে দেখে বলল, বাজারে গিয়েছিলি নাকি? আনিস বলল, হ্যাঁ। বাড়িতে আয়, চা খাবি? খেয়েছে। আর একবার খেলে সমস্যা হবে না, আয়। কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেওয়া দরকার। বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে। সোজা সোফায় গিয়ে বসলো। চা নাস্তা এসেছে, ততক্ষণে তিতলি ঘুরঘুর করছে। তৌসিফ তাকে চোখ রাঙিয়ে বলছে ভেতরে যেতে। চা খেতে খেতে সবাই এমনি হালকা পাতলা গল্প গুজব করলো। আনিস বলল, আমার হাতে সময় কম, যা বলো তাড়াতাড়ি বলে দিলে ভালো হয়। তাজদার বলল, তোকে ডেকে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস। এইসব বিষয় নিয়ে যতবার জলগোলা হবে ততটাই ঝামেলা বাড়বে। তাজউদ্দিন সিদ্দিকীকে কোনো কথাবার্তা বলতে দিল না সে। আনিস বলল, নোভাকে ডাকা হোক, সে বলুক সবকিছু।
স্যারের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো। আমি চাই না এখানে স্যারকে টেনে কোনো কথা বলা হোক। দুভাগে ডাক। তাজউদ্দিন সিদ্দিকী বলল, না, ও আসবে না। তাজদার বলল, ওর এখানে আসা দরকার। আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই। তিতলি, জি ভাইয়া। নুভাকে বলো আমি ডাকছি। তিতলি তাসনুবাকে ডাকতে চলে গেল। তাসনুবা কিছুক্ষণ পর এলো, বুকে হাত ভাঁজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো। তাজদার তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে? আম্মুর কাছ থেকে শুনলাম এইমাত্র। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? তাসনুবা স্পষ্ট বলল, আমি আনিস ভাইকে ছবি তুলে দেওয়ার কথা বলেছি, সবাইকেই বলি। চাচা তৈয়ব সিদ্দিকী বলল, মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম, ভুলই ভেবেছি। সবাইকে কি ছবি তুলে দেন বলা যায়? মানুষ এখন কত কি বলে যাচ্ছে। তাসনুবা বলল, যা শুনেছো সবটাই বানোয়াট কথা চাচ্চু। আমি এবার আসি, কথা বললে কথা বাড়বে। তাজদার মাথা নেড়ে বলল। আয়। আনিস তাসনুবার পাশ কেটে বেরিয়ে গেল। আশরাফ সাহেব বললেন, রাহেনের মা আর আশরাফের মা মানুষের কথাই বেশি নাচে। আগে ছেলে মেয়েদের কথা শোনা দরকার। কত বড় একটা ঝামেলা বেঁধে যাচ্ছিল। আশরাফ আর উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আশরাফ বলল, হুটহাট এটা ওটা শুনে ঝামেলা বাঁধানোই মেয়েদের কাজ, মাথা নষ্ট করে দেয় এরা। আফসার সাহেব বলল, তোর মাও কম না, লোকের কথা শুনে ঘরে অশান্তি করে। ওরা বেরিয়ে যেতেই তাজদার বলল, একটা সম্বন্ধ ভেঙে গেছে 2 দিন হয়নি। ও কোন আকালে রাস্তায় একটা ছেলেকে বলেছে ছবি তুলে দিতে? আমি কক্সবাজারে এই দৃশ্য দেখেছি। লোভা আমি মিথ্যা বলেছি? তাসনুবা বাবা মায়ের দিকে তাকালো। তাজদার রেগে গেল। তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন? সত্যি নাকি মিথ্যে বলেছি আমি? সেটা স্বীকার করো। তাসনুবা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, একটা সম্বন্ধ থাকাকালীনও একটা ছেলেকে ছবি তুলে দিতে জোরাজুরি করা, সম্বন্ধ ভাঙার পরেও জোরাজুরি করা কিসের লক্ষণ? আমার তো নিজের বোনকে বেশি দোষী মনে হচ্ছে। তুমি অস্বীকার করতে পারো আমার কথা? চুপ করে থেকো না, জবাব দাও। তাসনুবার নাকের ডগা কাঁপছে। তাজদার বলল, তোমার মা বাবা যা যা শুনেছে তা আসলে ভুল শুনেছে। আমার মনে হচ্ছে আসল কারণটা এর উল্টোটা। সেটাও যদি না হয়ে থাকে তাহলে আজকের এইসব কাহিনীর জন্য একমাত্র দায়ী তুমি। আনিসকে আমি চিনি, ও এরকম ছেলে নয়। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব বড়াই করেন। ওনারা সত্যিটা দেখেও না দেখা, তাই আমি দেখিয়ে দিলাম। তোমার জীবন নিয়ে সব ভাবনা তোমার। আমি আর একটা কথাও বলবো না। তুমি বিয়ে করবে কি করবে না সেই সব নিয়ে আমি আর ভাববো না। তোমার ব্যাপারে কোনো কথা বলে আমাকে এই কথা শুনতে হয়। আজও বললাম না, বলতে বাধ্য হয়েছে, কারণ এই বাড়ির একটা মেয়ে এখানে থাকে। আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করতে এসেছি, ব্যাস। বলেই তাজদার চলে গেল সেখান থেকে। তাসনুবা তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার চলে যেতেই তাজউদ্দিন সিদ্দিকী মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন। তাসনুবা রক্তচক্ষু নিয়ে তাকালো। তিনি আর কিছু বলতে পারলেন না। তাসনুবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব। আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিচ্ছু বলবে না। রসনারা বলল, তুমি তোমার ভাইকে চেনো না? ও আমাকেও এমন কথা বলে, নিজের বউকে পর্যন্ত বলে। ওর কথায় কষ্ট পাওয়ার দরকার কি? তাসনুবা চেঁচিয়ে উঠিয়ে বলল, আমি কারো কথায় কষ্ট পাওয়ার মতো মেয়ে নই। আমার জীবনে আমি কাউকে ভাবতে বলিনি, কাউকে ভাবতে হবে না। ফারদার বাড়িতে যেন কোনো বৈঠক না বসে আমাকে নিয়ে। তাজদার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে ফেরার পর থেকে শায়না মমতাজের পিছনে সে এমন আদা জল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরির কথা আর মাথায় রাখেনি। তবে আজ সকাল থেকেই তার প্রস্তুতি চলছে। কাপড় বাছাই, টুকটাক জিনিসপত্র গোছানো। শায়না ও পাশে বসে হাতে হাতে জিনিস গুছিয়ে দিচ্ছিল। হঠাৎই কৌতূহলী হয়ে শায়না জিজ্ঞাসা করল, কতদিন থাকবেন? তাজদার সামনে রাখা পারফিউম দুটো একবার দেখলো, তারপর মজার ছলে পাল্টা প্রশ্ন করলো। শায়না চুপ করে গেল, চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর শায়না তার দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, 2-1 দিন। তাজদার দরাজ গলায় হেসে উঠল। বেকুব চন্ডী, 15 দিনের জন্য যাচ্ছি। শায়নার চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল। 15 দিন? তাজদার ঠোঁট বাঁকিয়ে চোখ সরু করে জানতে চাইল, কেন, তোমার কষ্ট হবে একা থাকতে? শায়না মুখ ফিরিয়ে নিয়ে বলল, ধুর বাবা। লজ্জা পেয়েছো? শায়না জবাব দিল না, কানের পাশে চুল গুছতে গুছতে কাজে মনোযোগ দিল। তাজদার বলল, উইল ইউ মিস মি? শায়না শার্টগুলো ভাঁজ করতে করতে বলল, আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন? তাজদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের কাছে এসে বলল, হোয়াই নট? শায়না হাসলো, হাত দিয়ে তাজদারের মুখটা সরিয়ে দিল। তাজদার তার হাতটা ধরে সরিয়ে দিয়ে আরো নিচু গলায় ফিসফিস করে বলল, আয়নায় মুখটা একবার দেখো। আর চোখে তাকে শায়না জানতে চাইল, কেন?
তাজদার রসিকতা করে বলল। লজ্জায় তুমি একেবারে লাল হয়ে গেছো। শায়না হেসে দ্রুত ঘুরে গেল। কিছুক্ষণ পর ফিরতেই দেখলো তাজদার এখনো তাকিয়ে আছে। শায়না দেখা মাত্রই সাথে সাথে পিঠ ফিরিয়ে বসলো। হাতের তালু ভিজে উঠছে ঘামে, বুকের ভেতর কেমন হাঁসফাঁস। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ফিরে চাইলো সে। দেখলো তাজদার সিদ্দিকী এক চুলো নড়েনি, আগের জায়গাতেই বসে আছে। তার দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ। শায়নাকে এমন হাঁসফাঁস করতে দেখে সে বলল, আমি রিসার্চ করে জেনেছি কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেমে পড়ার লক্ষণ। তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ নাকি পড়ে গেছো? শায়না বলল, আপনার এই টি শার্টটা তো ছাদে শুকোতে দিয়েছিলাম। ইউ স্টুপিড, তুমি কথা ঘুরাচ্ছ কেন? শায়না এক নাগাড়ে বলল, আসার সময় আমার জন্য তিতলির জন্য মেজ অপর জন্য কিছু নিয়ে আসবেন। তাজদার তার কপালে নিজের কপাল দিয়ে জোরে ঠোকা মেরে বলল, ওকে, তোমার জন্য আমি কি আনবো? আমি লিস্ট করে ফেলেছি। কি আনবেন বলুন? এমন কিছু আনবো যা দেখে তুমি আমার ফাঁদে পড়ে যাবে। শায়না কৌতূহলী হয়ে বলল, কি আনবেন বলুন? তাজদার বলল, বলবো না, সারপ্রাইজ। তুমি বলেছো হিসাব নিকাশ করে প্রেম করা যায় না, আমি তোমাকে দেখিয়ে দেবো হিসাব নিকাশ করেই কিভাবে প্রেম করা যায়। শায়না বলল, খুব ভালো কথা, তবে সাবধান, হিসাব গুলিয়ে ফেলবেন না যেন। মাপ যোগ করে খুব সাবধানে প্রেমে পড়বেন। প্রেম কি আসলে হিসাব নিকাশ করে হয়? হয় না। প্রেম একটা দহন জ্বালা। এখানে অহংকার ভস্ম হয়, দখলদারির দেয়াল ভেঙে যায়। কে যেন বলেছিল প্রেম বিভৎস বিপ্লবে আত্মসমর্পণ। এখানে দখলদারিত্ব চলে না, বরং এখানেই দখলদারির মৃত্যু হয়। আত্মসমর্পণের পর প্রেম দিয়ে দখল করতে চাওয়া মানুষটা তার উপলব্ধি করে তখন প্রেম দিয়ে আসলে দখল করা যায় না। প্রেমে পড়লে, ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। নিজে চাওয়ার আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয়। 15 দিন যেখানে থাকার কথা ছিল সেখানে টানা 20টা দিন কাটিয়ে দিয়েছে তাজদার সিদ্দিকী। তার ফিরতে ইচ্ছা করছিল না, কোনো রাগ বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয়। ফোনের ওপাশে কবে আসবেন, ফিরে আসুন বলতে না পারা শায়না মমতাজের ছটফটানিগুলো আরো মন ভরে দেখার জন্য। দখলদারি দেখানোর পিপাসায় তাজদার সিদ্দিকী শায়না মমতাজের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছিল শুধু, অথচ দেখার মতো দেখলে আরো অনেক কিছু দেখার ছিল। এই যেমন সামনে ফিরিয়ে রাখা শায়না মমতাজের চুলের ঠিক কটা বেনুনি হয়েছে, ফোনের ওপাশে গম্ভীর মুখে বসে সেগুলো মুখস্থ করে গিয়েছে তাজদার সিদ্দিকী। তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কথা আটকে যাওয়াটার মধ্যেও তাজদার সিদ্দিকী অনেক কিছু দেখেছে। বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারার 12টা বাজানোর পর সেই চেহারার খুদ ধরা শায়না মমতাজের কপাল ভাঁজগুলো কি বলছিল সেটাও বুঝতে পেরেছে তাজদার সিদ্দিকী। সে বুঝেছে ভালোবাসার দখলদারি দুটো একসাথে হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করবো না আমি, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন, তাই এবার খুব বড় সড়ো একটা ঝগড়া হবে। আমি আপনাকে ঘরেই ঢুকতে দেব না। আপনি বাড়ি আসার পর গুনে গুনে 3 ঘন্টা বাইরে থাকবেন। আরও একটা কথা ভেবেছি। শায়না কথার জবাবে ল্যাপটপের স্ক্রিনে নীল আলোয় বসে গম্ভীর মুখে তাজদার প্রশ্ন করল, কি? চুলটা কেটে ফেলবো যাতে আপনি আমার বেনি ধরে টান দিতে না পারেন। আরও একটা কথা ভেবে রেখেছি। কি? আপনি আমাকে 300টা ভোকাবুলারি শিখতে বলেছিলেন না, আমি শিখেছি মাত্র 75টা, বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি যা শিখেছি সেটাও ভুলে যাব। আমার আর আইএলটিএস দেয়া হবে না। আমি ভেবে রেখেছি আপনি যতদিন না ফিরবেন ততদিন আমি বই খাতা সব তুলে রাখবো। ও হ্যাঁ, আমি আরও একটা কথা ভেবেছি। কি? আপনি এলে সেদিন আমি নাইওরে চলে যাব। তাজদার নড়ে চড়ে উঠে বলল, না না, আমি ফিরবো। আমি তোমার উপরে রেগে নেই। আমি তো রাগ করার মতো কিছু করিনি। করলেও আমি রাগ করে নেই। আমি ফিরবো। আলমারিতে তোমার শাড়ির বাজে একটা লাল শাড়ি আছে, আগা করা লাল টুকটুকে, ওই দিন ওটা পরো, ঠিক আছে? শায়না কপাল কুঁচকে প্রশ্ন করল, কেন? তাজদার বলল, তুমি সেজে গুজে বসে থাকবে, আমি এসে দেখবো। শায়না প্রতিবাদী হয়ে বলল, বনে বাদারে পাহাড়ে সমুদ্রে ঘুরে ঘুরে জঙ্গলির মতো লাগছে আপনাকে। আমি কোনো জঙ্গলির গালের ঘষা খাওয়ার জন্য সাজগোজ করতে পারবো না, সরি। তাজদার সিদ্দিকী তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ। এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া শায়না মমতাজের কখনো এতটা বুক ভার হবে সে কখনো ভাবেইনি। শায়নার সাথে তার রোজ কথা হয়েছে ফোনে, সকাল বিকাল রাতে নিয়ম করে, কিন্তু শায়না নিজে থেকে তাকে চলে আসতে বলেনি। চলে আসুন বললেই তাজদার সিদ্দিকী ঠিকই চলে আসতো। শায়না সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল, আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন ভেবে রেখেছেন নিশ্চয়ই? তাজদার ফোনের ওপাশ থেকে বলল, কেউ আমার ফিরার অপেক্ষায় আছে, বলে আমি গুনে গুনে 3 দিন পরে ফিরে আসতাম। শায়না বলল, আপনাকে ফিরতে হবে না, আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন। তাজদার সিদ্দিকী গুনে গুনে ওই ফোন কলে 3 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল শায়নাকে চমকে দিয়ে। তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, এই যেমন প্লে লিস্ট ভর্তি হাবিব ওয়াহিদের গান, একটা দোলনা, কানের গোজবার ফুল, রাগ কমানোর ওষুধ, জঙ্গলির মতো গালটা ঘষে দিয়ে টুপটুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেওয়া চুমু।
শায়নার দাদিমা এসেছিল বাড়িতে। নাচ জামাই এতদিন পর বাড়ি ফিরেছে, দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাস্তা পানি নিয়ে এসেছে। নাচ জামাইয়ের সাথে দেখা, গল্প সল্প করলেন। ওনার নাচ জামাই কথায় কথায় মানুষকে হাসায়, কিন্তু নিজে হাসে না। দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো। আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায়, বাড়িতে থাকলে 2 পয়সা পাত্তাও দেয় না। ইটস ক্রাইম। শায়না তখন তার জন্য আনা জিনিসপত্র লুকাচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কি ভাববে? কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলো শুনছিল চুপচাপ। আর কিছুক্ষণ পর পর দাদিমা তাজদার সিদ্দিকীকে দেখছিল। এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে মস্ত বড় পাপী। দাদিমা বলল, এ তো ভারী অন্যায় নাচ জামাই, এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাজদার মাথা নেড়ে বলল, না না, সংসার করবে, যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই এই নেশার। এখানে শাইনা মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বড় সড়ো রোগে ভুগছেন, এটা ট্রিটমেন্ট জরুরি। শায়না বিড়বিড়িয়ে বলল, ভ্যাঁ ভ্যাঁ। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে এলো। এই বলে, মমতাজ আমি ভাত খাবো। ছোট লোকগুলো রাস্তায় আজকে কোন চলে ভাত খাইছে আমি জানি না, আমার খিদে মিটিনি, প্লিজ এখানে নিয়ে আসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। শায়না হতভম্ব, নিজের বন্ধুদের ছোট লোক বলা। দাদিমা বলল, পেট ভরবে কেমনে, বইয়ের আদর তো পাই নাই। শায়না দাদিমার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি আসছেন সেই খবর তোমায় কে দিয়েছে শুনি? বাতাসে। তুই বজ্জাত মেয়ে, ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জানিয়েছি? তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে। কে বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস, মন খুলে কথা বলিস না। ও এতদিন ছিল না, তুই নাকি একটুও কাঁদিসনি। কত দুঃখ নিয়ে আমাকে বলল ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন, আমি শিওর। শায়না হেসে বলল, আল্লাহ, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? ও এসেছে, কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়েও ধরলি না। ইংরেজিতে আরো কি কি বলল। শায়না শব্দ করে হেসে উঠে বলল, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিসফিস করে বললেন, দোষ হবে না? শোন, বেটা মানুষরা এইসব চায়। এর পরের বার কোথাও বেড়ানোর পর বাড়ি ফিরলে একদম কোলের উপর উঠে বসে থাকবি। বেটা মানুষরা বউয়ের কাছ থেকে এইসব চায়। তুই বুঝবি না এইসব এখন, আরো কিছুদিন যাক তারপর বুঝবি। শায়না বলল, ধুর, এসব পারবো না। তোর মাথা গেছে? আমি ওনার কোলে উঠে বসে থাকবো? মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলস শানু। তোর জামাই তো ওই সবই চায়, তার বউ তাকে একটু সোহাগ টোহাগ করুক, চাইলে দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম, সে না চাইলেও। শায়না বলল, ধুত্তেরি, যাও তো। কোলে নাই বা উঠলি, কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। শায়না রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো। উনি ভাত খাবেন, ওঠো। তুই আগের মতোই বজ্জাত আসিস শানু। দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল শায়না। তাজদার ভাত খাচ্ছে, হাতা কবজি অব্দি গুটানো। যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়, শায়না শুধু ভাবছে কি না খেয়ে দে চলে এসেছে নাকি। আচ্ছা, ডেঞ্জারাস লোক তো, সে তরকারি তুলে দিলে পাতে। তারপর সামনে চেয়ারে গিয়ে বসলো, গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাওয়ার সময় তাদেরকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের ম্যানার্স মমতাজ? শায়না বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো একজন ইংরেজ বাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে? বাড়িতে কথা বলো না। খাবার টেবিলে বসে খাবার দিকে তাকে না থাকা গুড টেবল ম্যানস, এগুলো শিখে রাখা জরুরি। শায়না বলল, বেশ, মনে রাখবো। আগে খেয়ে নিন, পরে বাকি কথা। শায়না চোখ সরিয়ে নিল, কথা বলার টপিক খুঁজে বেড়ায় খালি। পেলে গড়গড় গড়গড় কথা বলতে থাকে। বিয়ের আগে তো শুধু গলা ছাড়তো, তখন মনে হতো কথা বলতে জানে না। এখন মুখে খালি খই ফুটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল। শায়না প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। শায়না চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নেচে কুদে তার পেছনে পেছনে এসে বলল, ভাবি। শায়না চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? বলো। ভাইয়া ওগুলো কি এনেছে? শায়না থতমত খেলো। তিতলি বলল, পার্সোনাল হলে বলতে হবে না। শায়না আমতা আমতা করে বলল, না, তেমন কিছু না, ওই কতগুলো ফুল। তিতলি কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবলো, তারপর ফিক করে হেসে উঠে এক দৌড়ে চলে গেল। সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়লো। বলল, ভাইয়ে, মেজো ভাই ওসব কি এনেছে জানো? তৌসিফ ল্যাপটপের কিবোর্ড চেপে চেপে বলল, কি? তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো।
দুই কাঁধে হাতের ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তৌসিফ গা ঝাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিস? তিতলি মুখ মোচড় দিল। যাওয়ার সময় তার দরজা দুইবার জোরে জোরে খুললো আর বন্ধ করলো। তৌসিফ বিরক্ত হয়ে পড়ল। তিতলিনি, তিতলি বলল, চুপ চুপ। শায়না কফিটা নিয়ে চলে এলো। তাজদার তখন বিছানার উপর টুল রেখে তার উপর দাঁড়িয়ে কিছু একটা করছে। শায়না অবাক চোখে তাকালো, দ্রুত দরজা বন্ধ করে দিল, বলল, কফি এনেছি। এসব কি করছেন? তাজদারের কাটকাট জবাব, দোলনাটা নিচে জুনিয়রদের জন্য আনেনি, বেকুব কোথাকার। মজবুত হুক স্ক্রু করেছে সে। সেই সব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে। শায়না বুঝতে পারছে না এত পরিশ্রম করে এসব করার কি দরকার। বাইরে থেকে এসেছে আরাম করবে তা না, এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সব কাজ। বাড়ির সবাই মনে করছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে। কি লজ্জার কথা! তিতলি একবার বুঝতে পারলে হবে, তাকে পচাবে ইচ্ছা মতো। তাজদার একটা মোটা রোপ নিয়ে হুকের সাথে বেঁধে দিয়েছে। রোপ ঠিক ঠিক ভাঁজ হয়ে হুকের চারিপাশে মজুব ঝুয়াবে। আটকে যেতেই দোলনার লুপে রোপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটা ঝুলিয়ে দিল। সে দোলনাটা ধীরে ধীরে তুলতে লাগলো। তাজদারের চোখে এবার সন্তুষ্টি দেখা দিল। কষ্ট হলো, পরিশ্রম সার্থক। কোমরে দুহাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে শায়নার দিকে তাকিয়ে ভ্রু নাচালো সে। শায়না শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙ্গুল তুলে বলল, এই বেরোবে না, কাম হিয়ার। শায়না দরজার খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। তাজদার এগিয়ে আসতে লাগলো। শায়না তার আগে দরজা খুলে ভো দৌড়। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকের হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে, আলতোভাবে খোপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষালী হাতে চিমটিটাও মিস যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকী তার কাজল পরা চোখ দুটো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেতিনি না সাজলেও চলবে। শায়না আজ বাধ্য বউ হয়ে গিয়েছিল। আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি বিছানো, বিছানায়ও গা ডুবাতে হয়েছে তাকে। তাজদার সিদ্দিকী দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের উপর পাপড়ি ছুঁড়ে মারল, সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। শায়নার মুখ থেকে পাপড়ি ঝেড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দাম্পত্যের ঘর। কি নির্লজ্জ! শায়না মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এসব গান ইংরেজরাই শোনে। তুমি আমাকে ইংরেজ বাবু ডেকেছো? শায়না গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজদার তাকে বলল, কিছুতেই দোলনা সরাবে না, শাইনের জন্য দোলনায় উঠে বসে, এছাড়া কোনো উপায় নেই। শায়না উপায়ন্তর না দেখে দোলনায় উঠে এলো তাজদার সিদ্দিকীর পাশে। তাজদার দুই হাতের ভর রেখে শুয়েছে। শায়নার মাথাটা দোলনায় ঠেকলো। রাত গভীর হচ্ছিল, চারিদিক নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াহিদের গান। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটাই একবার এদিকে একবার ওদিকে দুলে উঠতে শায়না আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে সে এক ঝটকায় তার হাত উঠে গেল তাজদারের গলায়, জাপটে জড়িয়ে ধরে ফেললো সে। মুহূর্তের ভেতর দুজনের মুখ এসে পড়লো একেবারে মুখোমুখি। শায়না এই প্রথম বোধহয় একদম কাছে থেকে মন থেকে তাজদার সিদ্দিকীর মুখটা দেখলো। কত ঘৃণা করতো সেই মুখটাকে, কত ঘৃণা! তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। শায়না বুঝে গেল আর ভয় নেই। তাজদার তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো, আমার গায়ে কোনো গন্ধ নেই। শায়না জড়িয়ে ধরলো, নাকে এসে ঠেকলো অদ্ভুত একটা ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখলো। এটা কি সুগন্ধি নাকি বিচ্ছিরি? তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগে তাজদার সিদ্দিকীর ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে। শায়না তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকায় ফুপিয়ে উঠল। ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। শায়না একটু একটু করে আইএলসের প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি, সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে আইএলস প্রস্তুতিটা নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রাখছে, শায়নাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে, আর তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রসনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। ওনারা চান শায়না তাদের সাথে থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। শায়নার হয়ে তিতলি বলেছে ও আইএলস দিচ্ছে, মানে এই নয় যে সে চলে যাবে। শায়না তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশাজনকও কিছু বলেনি। তাজদার সিদ্দিকী BJIT সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেশন হিসেবে সেখানেই থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, শায়নাকে গাইড করে। সে আসার আগেই শায়না রান্নাবান্নার কাজবাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। শায়না এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। শায়নার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না, ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা শায়নাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুবা রান্নাঘরে আসে না, যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে, ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত।
টিম নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলেছে তখন তাই হোক। তাসনুবা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বরাবরই ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি ওনার আদরের। উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিচ্ছু করতে হবে না। কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিয়ে দিবে। তিতলির উপর কোনো প্রেশার নেই, জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তৌসিফ আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, ক্যারিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে, রোবোটিক জীবনযাপন তার পছন্দ নয়। শায়নাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। শায়নাকে নাইয়র দেওয়ার কথা বলেছিলেন শাহিদা বেগম। তাজদার বলেছেন মনোযোগ সরে যাবে, আইএলসটা দিক আগে, তারপর যা করার করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল শায়না। স্টুডেন্টরা পড়তে আসে আসরের নামাজের পরপর। শায়নার যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলা মাত্রই দেখলো সবাই ভালো ছেলেদের মতো পড়ছে। শায়না অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো হলো কি করে। পরক্ষণে তার ভুলটা ভাঙলো। একটু দূরে রকিং চেয়ারে গায়ে লিয়ে চোখ বুজে বসে থাকা তাজদার সিদ্দিকীকে দেখে অজান্তে তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো শায়নার দিকে। শায়না ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। শায়না কিছুক্ষণ পর বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে ধরা পড়ে গেল সাথে সাথে। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসলো বোধ হয়। শায়নার এত লজ্জা হলো যে পাশ ফিরে শুয়ে পড়ল। দূর। তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো, সবার খাতা দেখলো, পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতেই তাজদার শায়নার পাশে এসে বসলো। শায়না আর চোখে তাকে দেখলো। তাজদার তাকে ডাকলো না, শুধু বসে রইল। শায়না তার মুখটা দেখার চেষ্টা করলো, মায়া লাগলো। নিশ্চয়ই এখনো কিছু খায়নি, আহারে বেচারা। নিজের ঘর অথচ নিজে রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ। শায়নার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুলো। তাজদার তার দিকে তাকালো। শায়না বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।